দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির ফলাফল শূন্য। 6 মাসেও গ্রিডে যোগ হয়নি 1 মেগাওয়াট বিদ্যুৎ। ধারাবাহিকভাবে কমছে এডিপি বাস্তবায়নের হার। অর্থবছরের 5 মাসে বাস্তবায়ন 5 বছরের মধ্যে সবচেয়ে কম। প্রাকৃতিক দুর্যোগে সাতক্ষীরায় চিংড়ি চাষে বিপর্যয়, উন্নত পোনার অভাব, ভাইরাস আর লবণাক্ততা বৃদ্ধি সংকটে ফেলেছে চাষিদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি বছরের জুন মাসে ঘোষণা আসে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির। লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যেই 3000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা। বিদ্যুৎ সংকট মোকাবেলা আর জ্বালানি আমদানির চাপ হ্রাসের প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়ে কর্মসূচির বাস্তবিকে ঠেকেছে শূন্যে। 6 মাস পেরিয়ে গেলেও গ্রিডে যোগ হয়নি 1 মেগাওয়াট বিদ্যুৎ। বিস্তারিত থাকছে জাহেদ সেলিমের প্রতিবেদনে। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চলতি বছরের জুনে সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি শাখা থেকে জারি করা হয় পরিপত্র। এর ভিত্তিতে তৈরি করা হয় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের গাইডলাইন। তো যেহেতু এই যাত্রাটা আমাদের জন্য কিছুটা নতুন, কারণ সকল ইউটিলিটিকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে গাইডলাইন তৈরি করতে হয়েছে, বিভিন্ন মডেল ডেভেলপ করতে হয়েছে। এই সকল বিষয় অ্যাড্রেস করতে গিয়ে আমাদের কিছুটা সময় লেগেছে। পরিপত্র অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল 3000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ, যা নিয়ে সে সময় বিস্তারিত সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলে এর আর্থিক মূল্য ধরা হয়েছিল 25,200 কোটি টাকারও বেশি। পাশাপাশি হিসাব করা হয়েছিল এই কর্মসূচি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে বছরে প্রায় 4,200 কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে। কমবে অন্তত 18 লাখ টন জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে প্রায় 25 লাখ টন। কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ধরা হলেও উদ্যোক্তারা বলছেন ঘোষণার সঙ্গে বাস্তব প্রস্তুতির কোনো মিল ছিল না। আইন, পলিসি, রোডম্যাপ, আমরা গাইডলাইন এগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু বাস্তবিক অ্যাকশন ওরিয়েন্টেড আমরা কিছু দেখতে পাচ্ছি না। জ্বালানি বিশেষজ্ঞদের মতে উদ্যোগটি সময়োপযোগী হলেও পরিকল্পনা, নীতিগত স্পষ্টতা আর বাস্তবায়ন কাঠামো এই 3 জায়গাতেই ঘাটতি ছিল। 3000 মেগাওয়াটের কথা যদি চিন্তা করা হয় এবং ছোট ছোট স্মল স্থাপনা, ছোট ছোট সোলার প্যানেলের ক্যাপাসিটির প্যানেল বসবে, তো এক্ষেত্রে সক্ষমতার যেমন অভাব আছে, সেই সাথে ইপিসি কোম্পানিগুলোর প্রফিটেবিলিটির যে ব্যাপার সেটাও রয়েছে, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স নানান সমস্যা রয়েছে, সেগুলোকে আসলে অ্যাড্রেস করা প্রয়োজন। নীতি নির্ধারক লেভেলে তাদের এই ব্যাপারে মুখে বুলি দিয়ে বলা পারফেক্ট, ওদের কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে বাস্তবায়নে আনা মধ্যে দুইটার মধ্যে অনেক পার্থক্য। বিদ্যুৎ বিভাগ বলছে এখনো টেন্ডার প্রক্রিয়ায় শেষ হয়নি, ফলে পরিকল্পিত সময়ের মধ্যে সম্ভব হয়নি বিদ্যুৎ উৎপাদন। টেন্ডারের যেহেতু এখনো ইভালুয়েশন কমপ্লিট করে আমরা এখনো কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি, তো আমরা আশা করছি যে এখনো না হলেও হয়তো মার্চের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই পরিমাণ বিদ্যুৎ গ্রিডে আসবে। এর প্রভাব পড়ছে জাতীয় পর্যায়েও। যেখানে পার্শ্ববর্তী দেশগুলো দ্রুত নবায়নযোগ্য শক্তির দিকে এগোচ্ছে, সেখানে এখনো পিছিয়ে বাংলাদেশ। তথ্য বলছে ভারতের মোট বিদ্যুতের 24, পাকিস্তানের 17 আর শ্রীলঙ্কার প্রায় 40% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। বাংলাদেশে যা এখনো আটকে আছে 5.5%। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থ বছরের 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্নে। এই সময়ে বাস্তবায়নের হার কমেছে 36% মতো। এমন চিত্র উঠে এসেছে বাস্তবায়ন পরীক্ষণ মূল্যায়ন বিভাগের জুলাই থেকে নভেম্বর সময়কালের হালনাগাদ প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন সরকারের সক্ষমতা ও অর্থনীতিতে গতিশীলতার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অর্থ বছরের বাকিটা সময়ও অবস্থার তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তারা। চলতি অর্থ বছরের শুরু থেকে ধারাবাহিকভাবে কমছে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি। বাস্তবায়ন পরীক্ষণ
ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ তথ্য মতে চলতি অর্থ বছরের নভেম্বরে দেশে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮,১৬৫ কোটি টাকার, যা আগের বছর একই সময়ে ছিল ১২,০০০ কোটি টাকার বেশি। সেই হিসাবে শুধুমাত্র এক মাসে বাস্তবায়ন কমেছে ৪,০০০ কোটি টাকা বা প্রায় ৩৩% মতো। আইএমইডির তথ্যমতে চলতি অর্থ বছরের প্রথম ৫ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে দেশে এডিপিতে ব্যয় হয়েছে ২৮,০০০ কোটি টাকার, যা মোট বরাদ্দের ১৫.২%, যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে ব্যয় হয়েছে ৩৪,০০০ কোটি টাকার বেশি, আর ২০২৩-২৪-এ ব্যয় হয়েছে ৪৬,০০০ কোটি টাকার বেশি। ২০২২-২৩-এর একই সময়ে ব্যয় হয়েছিল ৪৭,০০০ কোটি টাকা, আর ২০২১-২২-এ ৪৪,০০০ কোটি টাকা ব্যয় করেছিল সরকারের মন্ত্রণালয়গুলো। সেই হিসাবে ৫ বছরের ব্যবধানে এডিপির বাস্তবায়ন কমেছে ৩৬% মতো। সরকারের সক্ষমতার ঘাটতির কারণে বার্ষিক উন্নয়ন বাজেটের বরাদ্দ কমে গেছে এবং যার ফলে আমাদের উন্নয়ন ব্যয় এটা কিন্তু কমে গেছে, যার প্রভাব আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রবৃদ্ধি এবং আমাদের যে কর্মসংস্থান বা দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি সব ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলেছে। তথ্য বলছে এই সময় বরাদ্দের বিপরীতে ২০% ওপরে এডিপির বাস্তবায়ন করতে পেরেছে এমন মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা মাত্র ১৬টি। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের এডিপির বাস্তবায়নের হার ১৩২%, যা বরাদ্দের চেয়েও অনেক বেশি। আর এই সময়ে কোনো টাকাই খরচ করতে পারেনি সংসদ বিষয়ক সচিবালয়। অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরিভাবে নির্বাচন কেন্দ্রিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের নজর নাই বললেই চলে। আমি বাস্তবায়নের গতি দেখেও কিন্তু তাই মনে হয়। আর বাকি ২ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পুরো কনসেন্ট্রেশনটাই থাকবে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। অতএব আমার ব্যক্তিগত মতামত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এডিপির যে অবস্থান অন্যান্য বছর থাকে, এই বছর অর্থাৎ ২৫-২৬ অর্থ বছরে এটাও একটা ইতিহাস সৃষ্টি করবে সর্বনিম্ন অবস্থানের দিক থেকে। আইএমইডির তথ্যমতে চলতি অর্থ বছর মূল প্রকল্প রয়েছে ১,১৭৩টি, উপ প্রকল্প ১৬টি, আর উন্নয়ন সহায়তা থেকে প্রকল্প আছে ৯টি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সাদাসোনার জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরায় এবছর চিংড়ি চাষে দেখা দিয়েছে চরম বিপর্যয়। উন্নত পোনার অভাব, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, তাপপ্রবাহ, ভাইরাস সংক্রমণ আর লবণাক্ততা বৃদ্ধিতে গোটা খাতই সংকটে পড়েছে। সাতক্ষীরা জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা জেলায় আবাদযোগ্য কৃষি জমির 1/3 বেশি জমিতেই চাষ হয় চিংড়ি। তথ্য বলছে জেলার 65,000 হেক্টর জমিতে বছরে 28,000 টন মাছ উৎপাদিত হয়, যা থেকে গেল বছরই শুধু রপ্তানি আয় হয়েছে 2,025 কোটি টাকা। অথচ এবছর নানা প্রতিকূলতায় উৎপাদন কম, ফলে অনেক চাষি উৎপাদন খরচ তুলতে পারছেন না। ব্যাংক লোন, ব্যক্তিগত দায় দেনায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা যে পানিতে টেস্টে মাছ রাখি চারা মাছ, সে চারা মাছ 100-র ভিতরে 60টা মারা যাচ্ছে, 40টা বাঁচে। ঘেরটাও ছাড়িয়ে দিতে পারতেছি না, যে ঘেরটা ছাড়িয়ে দিতে পারলে যারা ঋণ পাবে তারা এসে আমাদের সেকি ধরবেন। ব্যাংকে টাকার জন্য আমাদের কাঠটা পর্যন্ত উঠতে হচ্ছে। কেবল প্রাকৃতিক বিরূপতা নয়, চিংড়ি চাষের অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ভালো মানের সুস্থ পোনার প্রাপ্তি। দ্রুত এই জেলায় মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিতের দাবি মৎস্য চাষিদের। কেন আমাদের সমস্যা হচ্ছে এগুলো আমাদের দেখার দরকার এবং আমাদের যে পিসিআর ল্যাব আছে এই ল্যাব টেস্ট করে আগামীতে পোনাগুলো মার্কেটিং যাতে হয় এ ব্যাপারে আমাদের চাষিদের পক্ষ থেকে দাবি জানায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়েছে সাতক্ষীরার চিংড়ি চাষে। তাই জলবায়ু পরিবর্তন সহনশীল, রোগ প্রতিরোধী মাছের জাত উদ্ভাবন ও আধুনিক চাষ পদ্ধতি জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এসপিআর, এসপিটি এই ধরনের প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, যেগুলো রোগ সহনশীল যে সমস্ত জাত আছে সেইগুলো আমাদেরকে চাষ পর্যায়ে ছড়ায় দিতে হবে এবং চাষিরা এগুলো যদি গ্রহণ করে আধুনিক প্রযুক্তি, তাইলে আমাদের বাগদার উৎপাদন বাড়বে, আমাদের চাষিরা উপকৃত হবে। চিংড়ি চাষে বিদ্যমান সংকট সমাধান না হলে দেশের সাদা সোনার ঐতিহ্য আরও বড় ধাক্কায় পড়বে, কমবে বৈদেশিক রপ্তানি ও আয় বলছেন সংশ্লিষ্টরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবার এই প্রকল্পের টেকনিক্যাল ও আর্থিক খাত খতিয়ে দেখতে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বিশ্বব্যাংক। তবে এই মেগা প্রকল্প এগিয়ে নিতে সতর্কতা অবলম্বনের পাশাপাশি দেশের অর্থনৈতিক লাভও নিশ্চিত করার পরামর্শ তাদের।
নাজমুল সাদিকের রিপোর্ট। Bangladesh's first green seaport. বে টার্মিনাল প্রকল্প ঘিরে দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কর্তৃপক্ষের আশা এটি চালু হলে বছরে কমপক্ষে ২০ ফুট এককের ৩০ লাখ কন্টেইনার বাড়তি হ্যান্ডলিং সম্ভব হবে, যা বর্তমান সক্ষমতার প্রায় দ্বিগুণ। এতে টার্মিনালগুলোর চাপ যেমন কমবে, তেমনি কমবে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম। বে টার্মিনালের যে অ্যাক্সেস চ্যানেল এবং ব্রেকওয়াটার নির্মাণ, এটার জন্য আমরা জানেন যে বিশ্বব্যাংক এখানে একটা ঋণ মঞ্জুর করেছে। তো সেই অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের একজন কনসালটেন্ট, যেটা সেলহর্ন, জার্মান ভিত্তিক কনসালটেন্ট, তারা অলরেডি একটা ড্রাফট ফাইনাল রিপোর্ট দিয়েছে, সেটার উপরে আলোচনা হচ্ছে। তথ্য বলছে ২০২৬ সালে নির্মাণ শুরু হলে টার্মিনাল চালু হতে সময় লাগবে আরও অন্তত ৪ বছর। কিন্তু এরই মধ্যে চালু হয়েছে পিসিটি। এর পাশাপাশি মাতারবাড়ি ও লালদিয়াও তৈরি হয়ে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বে বে টার্মিনাল। তাই দেশের সামগ্রিক প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে এই প্রকল্প শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। ১২ মিটারের কোনো একটা যদি জাহাজ ঢুকতে হয়, তার মিনিমাম 15 মিটার তার পানি থাকতে হবে, কারণ 3 মিটার তার আন্ডার ক্লিয়ারেন্স লাগবে হবে। তো যদি আপনি 15 মিটার কোনো একটা চ্যানেল করতে চান, তাহলে আপনাকে 18 মিটার পর্যন্ত আপনি ওটাকে খোদাই করতে হবে। তো আমাদের কুতুবদিয়ার নর্থ থেকে নিয়ে বে টার্মিনালের মতো পর্যন্ত অলমোস্ট 45 কিলোমিটার হিউজ অ্যামাউন্ট অফ ড্রেজিং ইজ রিকোয়ার্ড। তবে তার মানে শুধু আপনার ক্যাপিটাল ড্রেজিং করলে হবে না, আপনাকে আবার মেনটেন্যান্স ড্রেজিং করতে হবে, হুইচ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সামনে ভবিষ্যৎ কত পরিমাণ ভলিউম বাড়বে এবং এর সাথে সবকটি একসাথে যায় কিনা, বে টার্মিনাল, এপিএম, পিসিটি, চট্টগ্রাম বিদ্যমান বন্দর, মাতারবাড়ি, এই রকম অবস্থায় আমাদের প্রায়োরিটাইজ করা দরকার। আমাদের কাছে এনর্মাস অর্থ নাই যে আমরা অনেকগুলো টার্মিনাল একসাথে করে এটা ফ্যাশনের কাজ না, এটা ফ্যাশন এই না যে প্রতিদিন একটা করে করলাম। এছাড়া বে টার্মিনালে ব্রেকওয়াটার নির্মাণ কিংবা ড্রেজিংয়ে বড় অঙ্কের খরচ বহন করতে হবে বন্দরকে। তাই আর্থিক লাভের হিসেবটিও বিবেচনায় নিতে এসেছে জোর পরামর্শ। ড্রেজিং মানে চ্যানেল তৈরি করা, ব্রেকওয়াটার তৈরি করা, এটা হচ্ছে রাজস্ব এখান থেকে আদায় করতে পারে না পোর্ট অথরিটি। কিন্তু যখন চুক্তি করবে তখন এই রেভিনিউটা, এখানে যে ব্যয় হচ্ছে এই অর্থটা তাদের এই চুক্তির মধ্যে চিরং পোর্টকে খুব স্মার্টলি ঢুকিয়ে এমবেডেড করে দিতে হবে। নগরীর হালিশহর উপকূল থেকে রাসমণি ঘাট পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার এলাকায় নির্মিত হবে বে টার্মিনাল। এর খরচ ধরা হয়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকা। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। শেয়ারবিক সূচক ডিএসএক্স ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৫৩-তে। হাত বদল হয়েছে ৩৭৫ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৯টির, আর অপরিবর্তিত আছে ৪৩টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স অ্যারাউন্ড 36 পয়েন্টসের একটি কারেকশন হয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে ৪,৮৫৪ পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র ৪০০ কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এখন। পার্সেন্টেজের দিক থেকে আজকে অ্যারাউন্ড 14% কোম্পানির প্রাইস বেড়েছে, মাত্র কমেছে অলমোস্ট 76%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 10% কোম্পানির প্রাইস। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ বন্ধ করতে যাচ্ছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড মোটর। সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। ফোর্ডের দাবি, ট্রাম্পের শুল্ক নীতিতে $19.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও নীতিগত সিদ্ধান্তে বড় ধরনের ধাক্কা খাচ্ছে বৈদ্যুতিক গাড়ির বাজার। এর সরাসরি প্রভাব পড়েছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড মোটর কোম্পানিতে। ইলেকট্রনিক ভেহিকল উৎপাদন কমিয়ে গ্যাস ও হাইব্রিড গাড়ির দিকে সরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফোর্ড মোটর জানিয়েছে তারা প্রায় $19.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে একাধিক বৈদ্যুতিক গাড়ির প্রকল্প। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় F-150 লাইটেনিং এর পুরোপুরি ইলেকট্রিক সংস্করণ। তবে F-150 থাকবে নতুন রূপে। ফোর্ড জানায় তারা এখন এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক বা হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে, যেখানে ব্যাটারি চার্জের জন্য ব্যবহার করা হবে গ্যাস চালিত জেনারেটর। This is not for PR or for Wall Street. We built a truck so people can use it in their daily lives. এছাড়া বাতিল করা হয়েছে পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক ট্রাক T3 প্রকল্প এবং পরিকল্পিত ইলেকট্রিক বাণিজ্যিক ভ্যান।
এর পেছনে বড় কারণ ইভির চাহিদা কমে যাওয়া এবং ট্রাম্প প্রশাসনের ইভি ভর্তুকি ও কর ছাড় তুলে নেওয়া। সেপ্টেম্বরের শেষে $7,500 ট্যাক্স ক্রেডিট বন্ধ হয়ে যাওয়ার পর নভেম্বরে যুক্তরাষ্ট্রে ইভি বিক্রি কমে গেছে প্রায় 40%। ফোর্ড জানায় ক্ষতির বড় অংশ এসেছে ইভি প্রকল্প বাতিল এবং দক্ষিণ কোরিয়ার এসকে অনের সঙ্গে ব্যাটারির যৌথ উদ্যোগ বন্ধ করে দেওয়ার কারণে। যদিও সাময়িকভাবে কিছু কর্মী ছাঁটাই হলেও ভবিষ্যতে গ্যাস ও হাইব্রিড খাতে হাজারো কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। 2030 সালের মধ্যে হাইব্রিড ও ইভি সহ মোট উৎপাদনের অর্ধেক বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর করার লক্ষ্য ফোর্ডের। তবে ট্রাম্প প্রশাসনের নীতিতে আপাতত পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইভি শিল্প। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।